হ্যালো হ্যালো। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। ৭১-এর এই দিনে বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। এর মাধ্যমে মুক্তিযুদ্ধ নিয়ে বিশ্ববাসীকে নতুন বার্তা দেয় বাংলাদেশ। দিনটি উপলক্ষে সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে আবারও শ্রদ্ধা জানান। এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। স্বাগত সকাল ৯টার বিরতিহীন সংবাদে, সাথে আছি সাফানুল ফরিদ এবং আমি সঞ্চারী মজিদ তমা। শুরুতেই জানিয়ে দিব প্রধান শিরোনামগুলো। জলদস্যুমুক্ত জাহাজ এমভি আবদুল্লাহতেই দেশে ফিরছে ২১ নাবিক, সময় লাগতে পারে ১ মাস। গরমে অতিষ্ঠ জনজীবন, তীব্র জ্বর ঠান্ডায় দ্রুত চিকিৎসা তাগিদ, শিশুদের বাড়তি নেয়ার পরামর্শ। বগুড়ার সবজির বাজারে মন্দা, ক্রেতা সংকটে দাম না পেয়ে টমেটো ঢেঁড়স ফেলে দিচ্ছেন কৃষকরা। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও সংবাদে আরও যা দেখবেন। ইসরায়েলের পাল্টা হামলায় সেকেন্ডেই জবাব দেবে ইরান, পারমাণবিক চুল্লিতে হামলা শঙ্কা জাতিসংঘের। চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে বার্সেলোনাকে ৪-০ গোলে হারিয়ে সেমিতে পিএসজি, এমবাপ্পের জোড়া গোল। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলের সভাপতি হিসেবে আবারও শ্রদ্ধা জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর সবার জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এ সময় ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বিজয়কে সুসংহত করার পথে অন্তরায়, বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অপশক্তিকে প্রতিহত করতে হবে। বিএনপি সহ সব স্বাধীনতা বিরোধী ও সন্ত্রাসীদের পরাজিত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা জানান তিনি। সংহত করার পথে প্রতিবন্ধক এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। ৭১-এর এই দিনে বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। এর মাধ্যমে মুক্তিযুদ্ধ নিয়ে বিশ্ববাসীকে নতুন বার্তা দেয় বাংলাদেশ। এই সরকারের নেতৃত্বেই সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আসে স্বাধীনতা। ৭১-এর ২৫শে মার্চ কাল রাত গণহত্যা চালায় পাকিস্তানি বাহিনী। এ প্রেক্ষাপটে ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর ১০ এপ্রিল সরকার গঠন এবং ১৭ এপ্রিল সে সরকারের শপথ গ্রহণ, যা ভাবতেও পারেনি পাকিস্তানিরা। ১৭ এপ্রিল ছিল শনিবার। মেহেরপুরে ১১টা ১০ মঞ্চে ওঠেন স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের মন্ত্রীরা। স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বৈদ্যনাথতলার নামকরণ করেন মুজিবনগর। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মেহেরপুরের মহকুমার তৎকালীন প্রশাসক তৌফিক ইলাহি চৌধুরী।
এই স্বীকৃতির সাথে সাথে বাংলাদেশ বলে একটা দেশ তা আনুষ্ঠানিক আত্মপরিচয় হলো। অন্য কোনোভাবে এক্সাইল, গভর্নমেন্ট ইন এক্সাইল তা না। বাংলাদেশের মাটিতে এই সরকার শপথ গ্রহণ করেছিল এবং এই সরকারই বাংলাদেশের প্রথম স্বাধীন সরকার। 12টি মন্ত্রণালয় নিয়ে গঠিত সরকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী, এম মনসুর আলীকে অর্থমন্ত্রী এবং এইচ.এম. কামরুজ্জামানকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। কর্নেল এম.এ.জি. ওসমানী পান সেনাপতির দায়িত্ব। শপথের পর পুলিশ কর্মকর্তা মাহবুবউদ্দিন আহমেদের নেতৃত্বে একদল সশস্ত্র মুক্তিযোদ্ধা, পুলিশ ও আনসার সদস্যরা মন্ত্রিপরিষদ সদস্যদের গার্ড অব অনার দেয়। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার দায় দায়িত্ব এবং অধিকার ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তিনি সেই কাজটা 26 তারিখে করে গেছেন। আর তার সহকর্মীরা এটাকে আইনগত বৈধতা দেওয়ার জন্য 10ই এপ্রিল এবং 17ই এপ্রিলের আয়োজন করেছিলেন। সেই জন্য এই 17ই এপ্রিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পরের স্থান পাওয়া উচিত। মুক্তিযুদ্ধের সময় ও আন্তর্জাতিক মহলের স্বীকৃতি আদায়ে এ সরকারের ভূমিকা ছিল অপরিসীম। এদের তৎপরতায় পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হন বঙ্গবন্ধু। স্বাধীন বাংলাদেশে ফেরেন 1972 সালের 10ই জানুয়ারি। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা প্রশাসনের পক্ষে পতাকা উত্তোলন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম ও মুজিবনগর থানার ওসি উজ্জ্বল কুমার দত্ত। বেলা 11টায় মুজিবনগর শেখ হাসিনা মঞ্চে জনসভা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আরও জানাতে এবার মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, সকাল 9টায় তো স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে, সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কি? আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি করোনাকালীন রমজানের কারণে আসলে দিবস পালন করা হয়নি, স্বল্প বয়সে পালন করেছে। তবে এবারে নানা কর্মসূচি জেলা প্রশাসন তারই আলোকিত আজ সকাল স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পতাকা উত্তোলন করা হয়েছে। দিবসের কার্যক্রমে সকাল 9টায় পার্বণ করবেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জাফরুল্লাহ, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম। এরপরে সকাল 11টায় মূলত এখানে গার্ড অফ অনার উপজেলা নির্বাচনে কোনো প্রভাব বিস্তার না করতে সংসদ সদস্য ও মন্ত্রীদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি উপজেলা নির্বাচন বর্জনের কথা বললেও দলটির অনেকেই ভোটে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের ব্রিফিংয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের। সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলনে আসেন ওবায়দুল কাদের। মেহেরপুরের আমরকানন মুজিবনগরে উপজেলা নির্বাচন নিয়ে দলের পরিকল্পনা ও অবস্থান আবারও তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। স্থানীয় এই নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রভাবমুক্ত রাখার পক্ষে সরকার ও দলের অঙ্গীকারের কথাও জানান তিনি। আগামী 8ই মে প্রথম ধাপে 150টি উপজেলা নির্বাচন হবে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রী এমপিদের নির্বাচনে প্রভাব বিস্তার না করতে। দলের নির্দেশনা উপেক্ষা করে বিএনপির অনেকেই উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনে বিরোধিতা করলো, আমাদের জানা মতে স্থানীয় পর্যায়ে তাদের অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছে।
ইসরায়েল ইরান প্যালেস্টাইন পরিস্থিতির মূল্যায়ন তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিটলারের চেয়েও ভয়াবহ ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তিনি এ যুগের হিটলার। নেতানিয়াহুই হচ্ছে এ যুগের হিটলার। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সোমালিয়ার জলদস্যুর জিম্মি দশা থেকে মুক্ত হওয়া বাংলাদেশি জাহাজটির ২১ নাবিক ওই জাহাজে চড়েই চট্টগ্রামে ফিরছেন বলে জানিয়েছে জাহাজ মালিক পক্ষ। এজন্য মাসখানেক সময় লাগতে পারে। অবশ্য অপর ২ নাবিক আকাশপথেই চট্টগ্রামে ফিরে আসছেন জাহাজটি দুবাই পৌঁছার পরপরই। আগামী সোমবার এমভি আবদুল্লাহ দুবাইয়ের আল হারমিয়া বন্দরে পৌঁছে কয়লা খালাস করার কথা রয়েছে। জিম্মি দশা থেকে ৩২ দিন পর মুক্ত হওয়া এমভি আবদুল্লাহর ২৩ নাবিকের সবাই জাহাজটিকে দুবাইয়ের বন্দরে রেখে আকাশপথে চট্টগ্রাম ফিরবেন, এমন রটনা ছিল মুক্তির পর। এখন জাহাজ কর্তৃপক্ষ স্পষ্ট করলেন ২৩ জন নয়, শুধু ২ জনই ফিরবেন আকাশপথে। অন্য ২১ জন দুবাইয়ের আল হারামিয়া বন্দরে কয়লা খালাস শেষে জাহাজ নিয়ে ফিরবেন চট্টগ্রাম বন্দরে। মালিক পক্ষের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী এবং দ্বিপাক্ষিক আলোচনার পর নাবিকরা এমন সিদ্ধান্ত দিয়েছে, জানায় জাহাজ মালিকের প্রতিষ্ঠান এসআর শিপিং। ২৩ জনের ভিতরে ২১ জন বলছে তারা জাহাজে করে চলে আসবে, প্রোভাইডেড জাহাজ যদি চিটং আসে আফটার দুবাই। আর ২ জন বলছে জাহাজ চিটং আসলেও দুবাইয়ের পরে ওরা সরাসরি প্লেনে একটু আর্লি বাসে চলে আসতে যাচ্ছে। তো আমরা বলছি তোমরা যেভাবে চাও সেইভাবেই হবে। জাহাজটি দুবাইয়ের বন্দরে পণ্য খালাস এবং নতুন করে পণ্য বোঝাই করতে কম করে হলেও ১৬ দিন সময় দরকার। আর জাহাজটি দুবাই থেকে চট্টগ্রাম বন্দরে আসতে সমুদ্র যাত্রায় লাগবে আরও ১০ দিন। সেই হিসাবে এমভি আবদুল্লাহর ২১ নাবিককে পরিবারের কাছে ফিরতে অপেক্ষা করতে হবে মাসখানেক, এমন আভাস মালিক প্রতিষ্ঠানের। বাড়তে যাওয়ার পরের থেকে ১৫-১৬ দিনে হয়তো লাগতে পারে। ডিসচার্জিং হবে, নতুন কার্গো নিব, ওইটা লোড করে স্টার্ট করলে ওখান থেকে লাগবে আরও ১০ দিন। তার মানে ইন অ্যান এভারেজ ২৫-২৬ দিন সময় লাগবে। এদিকে জাহাজ থেকে প্রধান প্রকৌশলী এক ভিডিও বার্তায় জানায়, জাহাজের ইঞ্জিন সহ সবকিছু অনুকূলে আছে। যন্ত্রপাতির দিক থেকে সকল কিছুই ঠিক আছে। সকল যন্ত্রপাতি সচল ও ভালো অবস্থায় রয়েছে। অন্য মেশিনারিজও ভালো ও সচল আছে। আমাদের কাছে পুরো যাত্রা শেষ করার জন্য প্রয়োজনীয় জ্বালানিও রয়েছে। এমভি আবদুল্লাহ বুধবার এডেন উপসাগর পার হয়ে আরব সাগরের ইয়েমেন ও ওমানের দিকে যাচ্ছে। এই অবস্থায় জাহাজটি জলদস্যু আক্রান্ত হওয়ার ঝুঁকিমুক্ত এলাকায় চলে গেছে বলে জানিয়েছে নাবিকরা। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরো জানাতে বা চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। জাহাজটির সর্বশেষ অবস্থান সম্পর্কে কি তথ্য জানতে পেরেছেন? ২১ জন নাবিকের দেশে ফেরার ব্যাপারে শিপিং কর্তৃপক্ষ কি জানিয়েছে? দেখুন, জাহাজ যখন মুক্ত হয় তখন থেকে আসলে একটা বড় সময় পর্যন্ত তারা আসলে দস্যুপ্রবণ যে এলাকা সেটির মধ্যে ছিল। তবে বুধবার তারা সেই এলাকাটি ক্রস করেছে, অর্থাৎ এখন তারা নিরাপদ একটি এলাকায় আছে এবং ইতিমধ্যে তারা এডেন উপসাগর ক্রস করে তারা এখন ওমান হয়ে দুবাইয়ের দিকে রওনা করেছে এবং দুবাই পৌঁছাতে তাদের এখন থেকে অন্তত ১৫ থেকে ১৬ দিন লেগে যাবে বলে আমাদেরকে আসলে জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে। আপনি জানেন যে আসলে এই জাহাজটি যখন সোমালিয়ার দস্যুদের হাতে বন্দী হয় তখন থেকে আসলে সেই জাহাজে অবস্থানরত ২৩ নাবিকের পরিবারে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা ছিল। আমরা দেখেছি এই যে গেল ঈদ উল ফিতর, সেটি আসলে একেবারেই তারা নির্লিপ্তভাবে পালন করেছেন। অনেকে আসলে আমরা দেখেছি তাদের ঈদের যে প্রয়োজনীয় ঈদের নতুন জামা কাপড় সেটিও কেনেনি এবং ছোট ছোট বাচ্চাদেরকে আমরা দেখেছি তারা তাদের বাবার জন্য অপেক্ষা করেছে। তো জাহাজ যেদিন মুক্ত হয় এই খবরটি আসার পর আমরা দেখেছি প্রতিটি ঘরে নতুন করে ঈদের আনন্দ যেটি সেটি এসছে। আমরা দেখেছি প্রতিটি বাসায় তাদের আত্মীয় স্বজনরা আসছেন এবং এই নাবিকরা কবে ফিরবেন সেটি নিয়ে তারা এখন অপেক্ষা আছেন। জাহাজ কর্তৃপক্ষ যেটি বলছে সেটি হচ্ছে দুবাইয়ের হারমিয়া বন্দরে পৌঁছাতে জাহাজটি অন্তত ১৫ থেকে ১৬ দিন লেগে যেতে পারে। এরপরে সেখানে যে কয়লা রয়েছে সেটি খালাস করে অন্যান্য যে প্রসেসগুলো রয়েছে সেগুলো করে চট্টগ্রামে ফিরতে আরও ১০ দিন সময় লাগবে। অর্থাৎ মোটামুটি প্রায় ১ মাসের মতো সময় নাবিকদের যে পরিবার রয়েছে তাদেরকে অপেক্ষা করতে হবে। তবে যেহেতু তারা
বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন, সেটি আসলে এখন তাদের কাছে একটি বড় খবর। জাহাজ কর্তৃপক্ষ যেটি বলছে সেটি হচ্ছে যে জাহাজ এমভি আবদুল্লাহ তাদের যে কারিগরি যে বিষয়গুলো আছে সেগুলো থেকে শুরু করে তাদের প্রয়োজনীয় রসদ, সুপেয় পানি থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক আছে এবং যে একজন নাবিক সেখানে আছেন তাদের শারীরিক অবস্থা বেশ ভালো। তারা দুবাই বন্দরে দুবাইয়ের হারমিয়া বন্দরে পৌঁছানোর পরে 21 নাবিক আবার নতুন করে সেই জাহাজটি করে বাংলাদেশে আসার একটি সম্ভাবনা রয়েছে। তবে 2 জন নাবিক তারা আসলে অর্থাৎ আকাশপথেই তাদের প্রিয়জনের কাছে এসে পৌঁছাবেন বলে আমাদেরকে জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে এবং জাহাজ কর্তৃপক্ষ বলছে তাদেরকে নিরাপদে আনার ব্যাপারে এবং তাদেরকে একটি সম্মানজনক ভাবে গ্রহণ করার জন্য সব ধরনের প্রস্তুতি তাদের আছে। ধারণা করছেন যে একেবারে সুস্থ এবং সুস্থির অবস্থায় নাবিকরা চট্টগ্রামে ফিরবেন এবং তারা ফিরে যাবেন তাদের প্রিয়জনের কাছে। এটি হচ্ছে চট্টগ্রাম থেকে এমভি আবদুল্লাহর বিষয় আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। জলদস্যুমুক্ত জাহাজ এমভি আবদুল্লাহর বিষয়ে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। একতরফা পরিবর্তন এনে সংসদে গণমাধ্যম কর্মী বিল তোলা হয়েছে এমন অভিযোগ করছেন এ সংক্রান্ত সংসদীয় কমিটির সাবেক সভাপতি হাসানুল হক ইনু। তার দাবি, মন্ত্রিসভায় অনুমোদিত খসড়ার সঙ্গে সংসদে তোলা বিলটির মিল নেই। এ অবস্থায় নতুন তথ্য প্রতিমন্ত্রী জানাচ্ছেন, বিল নতুন করে যাচাই বাছাই করবে তার মন্ত্রণালয়। একাদশ সংসদে তামাদি হয়ে আছে গণমাধ্যম কর্মী বিল 2022। গত সংসদে সেটি যাচাই বাছাই করে প্রতিবেদন দিতে 5 দফা সময় নেয় তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এতে কেটে যায় একাদশ সংসদের মেয়াদ। অগ্রবর্তীতা অনুযায়ী ঘোষণা গণমাধ্যম কর্মীদের বেতন পরিশোধ, ছুটি নির্ধারণ ও দাবি নিষ্পত্তিতে প্রয়োজনে আদালত গঠনের বিধান রেখে বিলটি 2022-এর মার্চে সংসদে উত্থাপন করেন তখনকার তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। গণমাধ্যম কর্মীদের আইনি সুরক্ষা প্রদানের লক্ষ্যে আনিত একটি বিল। এর আগে 2018 সালে বিলটি মন্ত্রিসভায় অনুমোদনের সময় তথ্যমন্ত্রী ছিলেন হাসানুল হক ইনু। পরে তার জায়গায় আসেন হাসান মাহমুদ। আর হাসানুল হক ইনু হন এই সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি। তার অভিযোগ, কারো সঙ্গে আলোচনা না করেই অনুমোদিত খসড়া বিলে রদবদল করা হয়েছে। আমি জানি না, আমার সঙ্গে আলাপ না করেই করেছে তারা। এটা অনানুষ্ঠানিকভাবে আলাপ হয়নি আমার সঙ্গে। আমি একেবারে সংসদে দেখে অবাক হয়ে গিয়েছি আর কি। এবং তারপরে যখন গণমাধ্যমের কর্মীরা আমাকে এটা নিয়ে বৈঠক দিয়েছে, মতামত দিয়েছে, তখন তো আমি খুঁটিয়ে পড়েছি। খুঁটিয়ে পড়ার পরে দেখলাম যে 17 সালের আইন, খসড়া আইনে যেটা ঐক্যমত্য ছিল, সেখান থেকে অনেক পরিবর্তন। গণমাধ্যম কর্মী বিল সংসদে তোলার পরই এ নিয়ে আপত্তি তোলে সাংবাদিক সহ মালিক পক্ষের কয়েকটি সংগঠন। সাবেক সংসদীয় কমিটির সভাপতির দাবি, বিলটির উপর প্রতিবেদন দিলে এ নিয়ে বিপাকে পড়ত সরকার। শঙ্কা ছিল সমালোচিত হওয়ার। তথ্য মন্ত্রণালয়ের একতরফা পরিবর্তনটা সাংবাদিক নেতৃবৃন্দ মানেননি। 17 সালে যেটা ঐক্যমত্য হয়েছিল, সেই ঐক্যমত্যের উপরে যদি আমি বিলটা দেখি, তাহলে মন্ত্রণালয় যেটা পাঠিয়েছে সেটা বাতিলই হয়ে যায়। তাই এটা বিব্রতকর সরকারের জন্য যে সংসদীয় কমিটির মন্ত্রণালয়ের বিল বাতিল করে দিচ্ছে। এ অবস্থায় নতুন তথ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, গণমাধ্যম কর্মী বিল নিয়ে সরকারের নতুন চিন্তা ভাবনার কথা। অলরেডি বলে দিয়েছি যে এই গণমাধ্যম কর্মী আইনটি এটা ফেরত আনার জন্য, কারণ এটি আমি আবার দেখতে চাই। আরও কিছু ইনপুট নিচ্ছি, যারা স্টেক হোল্ডার আছেন, গণমাধ্যমের কর্মী যারা আছেন, তাদের কাছ থেকে ওপিনিয়ন নিচ্ছি, নিয়ে এটাকে আরেকটু ফাইন টিউন করব। তারপরে দ্রুততম সময়ের মধ্যে স্ট্যান্ডিং কমিটিতে নিয়ে, স্থায়ী কমিটিতে নিয়ে সংসদে এটা পাশ করানোর একটা উদ্যোগ আমরা নিব। সাংবাদিক ও সংবাদ মাধ্যম কর্মীদের প্রত্যাশা, প্রস্তাবিত বিলে থাকা বিতর্কিত ধারা বাতিলে আরও দায়িত্বশীল হবে সরকার। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রম আইন লঙ্ঘনের মামলায় 23 মে পর্যন্ত জামিন পেয়েছেন ডক্টর ইউনুস সহ গ্রামীণ ব্যাংকের 4 কর্মকর্তা। স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর না হওয়ায় বৈষম্যমূলক আচরণের অভিযোগ করেছেন আসামি পক্ষের আইনজীবী। তবে রাষ্ট্রপক্ষের দাবি, আইনে এর কোনো বিধান নেই। শ্রমিকের লভ্যাংশ সহ অধিকার লঙ্ঘনের অভিযোগে 1 জানুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনুস সহ গ্রামীণ ব্যাংকের 3 কর্মকর্তাকে 6 মাসের জেল ও 30,000 টাকা জরিমানা করে শ্রম আদালত। 28 জানুয়ারি আপিলের পর 3রা মার্চ পর্যন্ত জামিন পান তারা। পরে আরেক দফা জামিন পেলেও এর মেয়াদ শেষ হয় 16 এপ্রিল। সে কারণেই স্থায়ী জামিন পেতে মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 জন।
তবে জামিন শুনানির পর তাদের 23 মে পর্যন্ত জামিন দেয় আদালত। এই সিদ্ধান্তে সন্তুষ্ট নয় আসামিপক্ষ। আমার আবেদন, আমরা একটা সুন্দর দেশ গড়ে তুলি এবং সুন্দরভাবে বাস করি। আমরা কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, শঙ্কার মধ্যে না থাকি, শঙ্কামুক্তভাবে জীবনযাপন করি, আইনের শাসনের মধ্যে জীবনযাপন করি। উনি বলেছেন আমি নির্দোষ, আমার একটাই হচ্ছে অপরাধ, আমি বলেছি দারিদ্রতাকে আমি মিউজিয়ামে পাঠাবো, সারা বিশ্বের দারিদ্রতাকে মিউজিয়ামে পাঠাবো। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবীর সঙ্গে একমত নন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তিনি বলছেন, আইনে স্থায়ী জামিনের কোনো বিধান নেই। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর ফৌজদারি কার্যবিধিতে স্থায়ী জামিন বলে কোনো কিছু নাই। উনি সাজাপ্রাপ্ত, আপনার মাথায় রাখতে হবে, এটা বিচারাধীন মামলা না। ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও এই মামলার জামিনপ্রাপ্ত অন্য আসামিরা হলেন গ্রামীণ ব্যাংকের পরিচালক আশরাফুল হাসান, নূরজাহান বেগম, মোহাম্মদ শাহজাহান। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। ঢাকাসহ কয়েকটি বিভাগে বইছে তাপপ্রবাহ। এতে অনেকেই আক্রান্ত হচ্ছে জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ায়। এদের মধ্যে বেশি অসুস্থ হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এই গরমে তাদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। জ্বর, ঠান্ডার তীব্রতা বেশি হলে দ্রুত হাসপাতালে নিতে বলেছেন। 2.5 বছরের শিশু আব্দুল্লাহ আল ইউসুফ জ্বর ঠান্ডা নিয়ে ভর্তি হয়েছে রাজধানীর শিশু হাসপাতালে। কয়েকদিনের ভ্যাপসা গরমে অসুস্থ সে। 2 দিন থেকে আপনার হঠাৎ করে ঠান্ডা থেকে জ্বর হঠাৎ সঙ্গে সঙ্গে 102 ডিগ্রি জ্বর। এপ্রিলের মাঝামাঝিতে শিশু হাসপাতালে একটি বেডও ফাঁকা নেই। জ্বর, সর্দি, নিউমোনিয়া আক্রান্ত রোগীর ব্যাপক চাপ। ঠান্ডা, কাশি, জ্বর, এখানে এসে 11 দিন ভর্তি হয়েছি। ঠান্ডা লাগিয়েছে, হঠাৎ করে এখানে চলে আসছে ডাক্তার দেখাতে আর কি। এখানে এসে ভর্তি হয়েছি আমরা। অতিরিক্ত গরমে নিউমোনিয়া তো বাচ্চারা এমনিতেই করতেছে, তাও আরও বেশি গরমের মধ্যে বাচ্চারা কষ্ট পাচ্ছে। সারা দেশের হাসপাতালেই বেড়েছে রোগীর চাপ। চিকিৎসকেরা বলছেন, তীব্র গরমে পানির চাহিদা বেড়েছে, কিন্তু দূষিত পানি ও খাবার গ্রহণের কারণে বেড়েছে ডায়রিয়া, জ্বর, ঠান্ডা। হঠাৎ করে তীব্র গরমের কারণে কিন্তু বিভিন্ন রোগী যেমন ডায়রিয়া, সর্দি কাশি, নিউমোনিয়া, এগুলো রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। ছায়ায় ঠান্ডার মধ্যে থাকা, ঘন ঘন পানি পান করা, অতি গুরুপাক খাদ্য, যেমন আমরা এই বিভিন্ন আমাদের যে ঈদ এবং পয়লা বৈশাখগুলো গুরুপাক খাওয়া অ্যাভয়েড করে চলা। যে আমাদের এখন পুরো হসপিটালের বেড ফিল আপ, আমরা পেশেন্ট ভর্তি পর্যন্ত দিতে পারতেছি না, যে এত পেশেন্টের প্রেশার, চাপ বেড়ে গেছে পেশেন্টের। আর বেশিরভাগ পেশেন্টই হচ্ছে এই যে ঠান্ডা, কাশি, জ্বর, বমি। গরমে অতিরিক্ত মশলা জাতীয় খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। রায়হান, আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত হতে পারে আর আবহাওয়ার পূর্বাভাসে কি বলা হয়েছে? বৃষ্টির কি কোনো সম্ভাবনা রয়েছে? দেখুন, চলমান যেই তাপদাহ চলছে সেটি এই মাসের 11 তারিখ থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত সেটি সারা দেশের কয়েকটি জেলাতে রয়েছে, বেশ কয়েকটি জেলাতে রয়েছে। আবহাওয়া অফিস যেটি বলছে যে আজকে এবং আগামীকাল এই 2 দিন তাপপ্রবাহের যে এলাকা সেটি কিছুটা কমলেও তাপদাহ কিন্তু কমবে না এবং 19 তারিখ থেকে তাপমাত্রা আরও বাড়ার সংখ্যা কিন্তু তারা করছেন। তারা যেটি বলছেন যে 19 তারিখ থেকে তাপমাত্রা যেটি বাড়বে সেটি কোনো জায়গায় 42 ডিগ্রি সেলসিয়াসের চাইতেও বেশি তাপমাত্রা হতে পারে। সেক্ষেত্রে এখন যে তাপমাত্রা রয়েছে গড়ে 38 থেকে 40, সেটি খানিকটা বেড়ে যাবে এবং আবহাওয়া যেটি বলছে যে আপাতত স্থায়ী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী 3 থেকে 4 দিন বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে যেহেতু এটি কালবৈশাখীর সময়, যে কোনো সময় কিন্তু কালবৈশাখী ঝড় আসতে পারে এবং এটি কিন্তু 6 ঘন্টার আগে নির্ণয় করা সম্ভব না। গতকালকে আবহাওয়া অফিস জানিয়েছিল যে আগামী 1 সপ্তাহ বৃষ্টি হবে না, কিন্তু তারপরই আসলে আমরা দেখেছি রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। সেটি আসলে আবহাওয়া অফিস যেটি বলছে যে 6 ঘন্টার মধ্যেই কেবলমাত্র কালবৈশাখী ঝড় হবে কিনা সেটি নির্ণয় করা যায়, যার ফলে এর আগে সেটিকে নির্ণয় করা যায় না। তবে আগামী অন্তত 4 দিন কিন্তু বড় কোনো ঝড়ের, বড় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে যদি কালবৈশাখী হয় সেটির বিষয়টি ভিন্ন। আরেকটি বিষয় হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যাধিক
থাকার কারণে আমাদের মধ্যে যেই গরমের অনুভূতি সেটি কিন্তু বেশি হচ্ছে এবং যেই ঘাম সেটিও বেশি হচ্ছে। এবং আবহাওয়া অফিসকে যেটি বলা হচ্ছে যে তাপমাত্রা 38 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও অনুভূতি কিন্তু হচ্ছে 44 থেকে 46, যেটি কিন্তু তীব্র তাপদাহ হলে যেই গরমটি অনুভূত হয় সেই অনুভূতি কিন্তু আমাদের হচ্ছে। তার কারণটি হচ্ছে যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু সব মিলিয়ে অনেক বেশি। তো সব মিলিয়ে বলা যায় যে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং 19 তারিখ থেকে চলমান যে তাপদাহ সেটির পরিমাণ আরও বাড়বে, 42 ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেশি তাপমাত্রা উঠতে পারে। আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। প্রতি কেজি আলুর উৎপাদন খরচ 14 টাকার কম হলেও কৃষকরাই বিক্রি করছেন 30 টাকা পর্যন্ত, যার ধারাবাহিকতায় ভরা মৌসুমে খুচরা বাজারে আলুর কেজি ঠেকেছে 55 টাকায়, যা গতবারের চেয়ে দ্বিগুণ। হিমাগার মালিকরা বলছেন কৃষকের অতিরিক্ত মুনাফার কারণে মৌসুমের শেষে আলুর বাজারে অস্থিরতার শঙ্কা আছে। যদিও কৃষকদের দাবি ফলন কমার পাশাপাশি উৎপাদন খরচ বেড়েছে এবার। গত মৌসুমে কৃষক পর্যায়ে প্রতি কেজি আলুর দাম ছিল সর্বোচ্চ 13 টাকা। এবার কৃষি বিভাগের হিসাবে উৎপাদন খরচ 13 টাকা 90 পয়সা। বলা হয়েছিল কৃষকরা 18 থেকে 19 টাকা কেজিতে আলু বিক্রি করবেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। মৌসুমের শুরুতেই আলুর কেজি ছিল 26 টাকা, যা এখন কৃষক পর্যায়ে 30 টাকা ছাড়িয়েছে। বেশি ধরছে, ফলন কম হচ্ছে, এই জন্য আলুর দাম বেশি ছিল। গতবার পেয়েছিলাম হলে আমি 40 মনের মতো, এতে দাম কম হলেও কিছু লাভজনক ছিল। আর এবার এসে মনে করেন দাম বেশি হলেও আলুর ওই জমিতে আলু লাগাছিলাম, এবার আলু পাচ্ছি 26 মনের মতো। রাজধানীর কারওয়ান বাজারে ঈদের আগে পাইকারিতে আলু বিক্রি হতো মানভেদে 35 থেকে 37 টাকা কেজি, যা এখন বিক্রি হচ্ছে 44 টাকা পর্যন্ত। আমার দোকান বনশ্রীতে, আমি ঈদের আগে মাল নিয়েছিলাম হলো 35-36 টাকা করে। এর মধ্যে আর এই দোকান বন্ধ ছিল, বাড়িতে গেছিলাম, নেওয়া হয় না। আজকে আসলাম, এসে দেখি যে দাম অনেক বাড়তি। এনে আনে আমরা কিছু আরবদারি পাই, এই কমিশন পাই, বলে নেই এটা তো লাভ লোকসান, আমার লাভ লোকসান নিতে এই ব্যাপারে কি বলে লাভ হয় না। বস্তা নিলে বেশি 43-44 এই রেট আর কি বিক্রি হইতেছে। দাম বাড়লো কেন? হঠাৎ করে ভাই দাম বাড়ছে, এটা তো আর আমাদের কিছু না, বাজার ওইখান থেকে যা হবে আমরা এখানে তাই বিক্রি। খুচরা বাজারে আলুর কেজি 55 টাকা। দোকানিরা বলছেন কাটা পচা সহ প্রতি বস্তায় ঘাটতি হয় 2 থেকে 3 কেজি। আপনি দাম নিচ্ছেন কত বড়গুলো? 60 টাকা, 55 টাকা। আমি তো রেস্টুরেন্ট চালাই, কিন্তু ঈদের আগে যে দামটা ছিল এখন দাম মনে হতে আরো বেশি হইতেছে আর কি। গত মৌসুমের শেষে বাড়তি দামে আলু বিক্রি করে বড় অঙ্কের মুনাফা লুটে মধ্যস্বত্বভোগীরা। এবার হিমাগার, পরিবহন সহ কেজিতে আলুর মজুদ খরচ পড়বে প্রায় 40 টাকা। কৃষক যে আলুটা মাঠ থেকে তুলে বিক্রি করছে সেটা 30 থেকে 32 টাকা প্রতি কেজি, এবং এটার সাথে যোগ হবে ব্যাগিংয়ের খরচ, ক্যারিংয়ের খরচ এবং কোল্ড স্টোরেজে স্টোরিংয়ের যে খরচ, ইলেকট্রিসিটি যে ট্যারিফ রিভাইজ হচ্ছে সেটারও একটা ইম্প্যাক্ট পড়বে অবশ্যই। তো আমরা আশঙ্কা করছি যে দামটা কোরকম পর্যায়ে যাবে ধরেন জুনের পর থেকে। ধান চালের মতো সরকারকে মূল্য নির্ধারণ করে কিছু আলু সংগ্রহের আহ্বান হিমাগার মালিক সমিতির। এতে মাঠ পর্যায়ে যৌক্তিক দাম বাস্তবায়ন সহজ হবে বলে মত তাদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অতিরিক্ত সরবরাহের পাশাপাশি ঈদের ছুটির কারণে বগুড়ার হাট বাজারে কমে গেছে গ্রীষ্মকালীন সবজির দাম। ক্রেতা না থাকায় টমেটো ও ঢেঁড়স সহ অনেক সবজি ফেলে দিতে হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। এ অবস্থায় সবজি সংরক্ষণের সুযোগ বাড়ানোর দাবি তাদের। চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত বগুড়ায় ঢেঁড়স, বেগুন ও বরবটি সহ বিভিন্ন মৌসুমী সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় 1,39,000 টন। 6,900 হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও সবজি চাষ হয়েছে এর চেয়েও বেশি। এ অবস্থায় উত্তরাঞ্চলের অন্যতম বড় সবজি বাজার মহাস্থান হাটে প্রতিদিনই আসছে চাহিদার অতিরিক্ত সবজি। ঈদের ছুটির পাশাপাশি অতিরিক্ত সরবরাহের কারণে অস্বাভাবিকভাবে কমে গেছে সবজির দাম। বাধ্য হয়ে টমেটো, ঢেঁড়স, মিষ্টি কুমড়া ও মূলা সহ অন্যান্য সবজি ফেলে দিচ্ছেন অনেক চাষি। টমেটো বেচনো 5 কেজি, একটু ভালো যেটা এটা বেচনো 6 টাকা 7 টাকা কেজি। অনেক টমেটো হালাই দিলাম, আর টমেটো নেওয়ার মতন লুকই নাই। 10 কেজির দাম বলছে 20 টাকা, তাই আমি বলছি না হবে না, 30 টাকা লাগবে। 2.5 টাকা কেজি পাইকারি, খুচরা বেচা হচ্ছে 10 টাকা কেজি, লেবার তাও লোক নেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এখনো জমিতেই রয়ে গেছে কমপক্ষে 85 ভাগ গ্রীষ্মকালীন সবজি।
শহর এলাকা থেকে লোকজন গ্রামে চলে গেছে, যার কারণে শহর এলাকার যারা পাইকারি ক্রেতা তারা কিন্তু আমাদের এই প্রত্যন্ত এলাকা থেকে এই শাকসবজি সংগ্রহ করতে এখন ওই রকম উৎসাহ বা আগ্রহ দেখাচ্ছে না। আমরা আশা করি যখন লোকজন আবার শহর এলাকায় ফেরা শুরু করবে তারপরে আবার এইবার আমাদের স্বাভাবিক হবে। সংরক্ষণের সুযোগ না বাড়লে ভরা মৌসুমে আবারও সবজির দাম কমে যাওয়ার শঙ্কায় কৃষক। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মহাস্থান, বগুড়া। এবার উত্তরাঞ্চলে আমের ফলন ভালো হলেও তীব্র তাপদাহের কারণে ঝরে পড়ছে আমের গুটি। বিভিন্ন ধরনের প্রতিষেধক ব্যবহারেও মিলছে না ফল। এতে দুশ্চিন্তায় পড়েছেন বাগানীরা। শঙ্কা দেখা দিয়েছে আমের কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায়। আমের গুটি টিকিয়ে রাখতে বাগান মালিকদের নানা ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। নীলফামারীর ডিমলায় ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে মাতৃত্বকালীন ভাতাসহ কয়েকটি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে খালিশা চাপানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। যদিও বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত চেয়ারম্যান। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নে 2 শতাধিক নারীর নামে মাতৃত্বকালীন ভাতার কার্ড অনুমোদন দেন ইউপি চেয়ারম্যান শহীদুজ্জামান সরকার। এর মধ্যে প্রায় 30টি কার্ড করা হয়েছে অবিবাহিত, সদ্য বিবাহিত ও ভুয়া নাম ঠিকানায়। যাদের নাম ব্যবহার করা হয়েছে তারা কার্ডের কথা জানেন না, আর টাকা উত্তোলনে যে মোবাইল নম্বরগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো বন্ধ। অভিযোগ আছে ইউপি চেয়ারম্যানের যোগসাজশে 30 জন সুবিধাভোগীর নামে 3 লাখের বেশি টাকা আত্মসাৎ করেছে একটি চক্র। মেয়ের যদি মাতৃভাতা হয়তো অবশ্যই আমি জানতাম, কিন্তু মাতৃভাতা সম্পর্কে আমি কিছুই জানি না। আমার নামে হচ্ছে মাতৃভাতার কার্ড করা হয়েছে। আমি তো আসলে অবিবাহিত, এটা আমার সাথে এটা কেমনে কি কিভাবে এটা হইল। এছাড়া 40 দিনের কর্মসৃজন প্রকল্প, টিআর কাবিখা প্রকল্প ও ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে। মেম্বার এবং চেয়ারম্যান দুইজনেই হঠাৎ করিয়া কামটা যেন নামটা কাটি দেয়। সার্বজনীন দুর্গা মন্দিরের সেক্রেটারি আমাদেরকে এই কাজের 2 লাখ টাকা আমরা পাই নাই। তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত চেয়ারম্যান জানান তাকে হেয় করতে একটি পক্ষ মিথ্যা অভিযোগ করছে। আমার জানা মতো এই ধরনের কোনো অপকর্ম করা হয়নি। এই তথ্যগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া। এটাকে আমাকে হেয় করার জন্য আসলে আমার প্রতিপক্ষ এই কাজগুলো করছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। মাতৃত্বকালীন ভাতার কারা প্রাপ্য হবেন এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা আছে। যদি নীতিমালার বাইরে কাউকে দেওয়া হয়ে থাকে তাহলে সেটা বাতিল করার ব্যবস্থা করা হবে, এবং যদি এই কাজ করার জন্য কেউ বেআইনি কোনো কাজের সাথে যুক্ত হয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অনিয়মের অভিযোগ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। মাহমুদ আল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নীলফামারী। নির্বাচন পরবর্তী সহিংসতায় লক্ষ্মীপুরের রামগঞ্জে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভিডিও এডিটর রাইসুল ইসলাম রাসেল। মঙ্গলবার দুপুরে উপজেলার ভোলা কোর্ট এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, রাসেলের বড় ভাই জাহিদুল ইসলাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেরে যান। এর জেরে বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সঙ্গে বিরোধ চলছিল বলে দাবি তাদের। পরিবার জানায়, মঙ্গলবার দুপুরে রাসেল বাড়ি থেকে বের হলে মোহন, চৌধুরী মোল্লা, আরিফ হোসেন, আব্দুল কাদের ও ফরিদ উদ্দিনের নেতৃত্বে অন্তত 40 জন সন্ত্রাসী হামলা চালায়। এতে গুরুতর আহত হন রাসেল। তাকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় 16টি সেলাই লেগেছে বলে জানান ঢাকা মেডিকেলের চিকিৎসক। তবে রামগঞ্জ থানার ওসি সোলাইমান হোসেন জানান, পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ হয়। এ সময় রাসেলকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। একটা পিস্তলও নাকি দেখছে, আর তারপরে রড ছিল এবং ট্যাঠা ছিল সবার হাতে এস এর রড ছিল, আর অনেকগুলো ট্যাঠা ছিল। ওদের ট্যাঠার কারণে কেউ আগে আসেনি। আরিফ একটা ছেলে ছিল, তারপরে
ফরিদ ছিল, কাদের ছিল, এগুলো সব গোলাকোটের। ইসরায়েল পাল্টা হামলা চালালে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। চলমান উত্তেজনার মধ্যেই এমন কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন দেশটির রাজনীতি বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি। এছাড়া ইরান তার সার্বভৌমত্ব মর্যাদা রক্ষা করে পরিস্থিতি ভালোভাবে সামাল দিতে সক্ষম বলে মন্তব্য করেছে চীন। এদিকে সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভার এক বৈঠকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ইরানের পারমাণবিক চুল্লি ও গবেষণা কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েল হামলা চালাতে পারে বলে আশঙ্কা করেছে জাতিসংঘ। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলা সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কমান্ডার ইসমাইল ইউসাফ বাজ নিহত হয়েছে। এতে আহত হয়েছে 2 বেসামরিক নাগরিক। অন্যদিকে হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে 3 জন বেসামরিক নাগরিক আহত হয়েছে। মঙ্গলবার লেবানন সীমান্তে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। পরে বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, আইনবাল শহরে ইসমাইল ইউসাফ বাজের গাড়িতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলের বেইত হিল্লেল এলাকায় ড্রোন হামলা চালায় তারা। ইসরায়েলের আয়রন ডোম ব্যাটারি লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, লেবাননের উপকূলীয় এলাকায় হিজবুল্লাহর কয়েকটি লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানো হয়েছে। গাজার বিভিন্ন শরণার্থী শিবিরে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। মাগাজি শরণার্থী শিবিরে শিশুসহ প্রাণ গেছে 11 জনের। এছাড়া জাবালিয়া ও রাফার ইয়াবনা শিবিরে আহত হয়েছে নারী শিশুসহ বেশ কয়েকজন। গাজা সিটিতে পুলিশের গাড়িতে ইসরায়েলি হামলায় ত্রাণ রক্ষার দায়িত্বে থাকা 7 নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। এই পর্যন্ত ফিলিস্তিনের নিহতের সংখ্যা 33,800 ছাড়িয়েছে। এদিকে ফিলিস্তিনের স্থায়ী সদস্য পদ ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার ভোট হওয়ার কথা রয়েছে। অধিকৃত পশ্চিম তীরেও মারাত্মক তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি দখলদাররা। সেখানে আরও ইসরায়েলি সেনা মোতায়েন করা হয়েছে। ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি বন্দীদের ওপর যৌন সহিংসতা চালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের ত্রাণ সংস্থা। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে সৌদি আরব ও পাকিস্তান। আর মধ্যপ্রাচ্যের সংঘাতের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীকে দায়ী করেছেন তুর্কি প্রেসিডেন্ট। পশ্চিমা সহায়তার অভাবে রুশ হামলা প্রতিহতে হিমশিম খাচ্ছে ইউক্রেন, এমনটা স্বীকার করেছেন খোদ ইউক্রেনীয় প্রেসিডেন্ট। মার্কিন সংবাদ মাধ্যম পিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে জেলেন্সকি বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতির কারণে গত সপ্তাহে রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা যায়নি। ওই হামলায় রাজধানী কিয়েভ অঞ্চলের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র বিধ্বস্ত হয়। 11 মার্চের রুশ হামলায় ধ্বংস হওয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রটি ছিল কিয়েভের বৃহত্তম কেন্দ্র। মার্চের মাঝামাঝি থেকে ইউক্রেনের গ্রিড ব্যবস্থায় হামলা জোরদার করেছে রাশিয়া। 2022 সালে ইউক্রেনের সর্বাত্মক আক্রমণ শুরুর পর এই নিয়ে দ্বিতীয়বার দেশটির জ্বালানি ব্যবস্থায় টানা হামলা মস্কোর। গতবারের তুলনায় এবারের হামলা বেশি ধ্বংসাত্মক। পুরো দেশকে রুশ ক্ষেপণাস্ত্র থেকে রক্ষায় কিয়েভের অন্তত 25টি প্যাট্রিয়ট ব্যবস্থা প্রয়োজন। তবে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা পাঠাতে খুব আগ্রহী নয় পশ্চিমা মিত্ররা। 19 এপ্রিল শুরু হচ্ছে ভারতের 18তম লোকসভা নির্বাচন। 7 ধাপে 44 দিন ধরে চলবে ভোট গ্রহণ। দেশটির 545টি লোকসভা আসনের মধ্যে 543টিতে জনপ্রতিনিধি নির্বাচন করবেন ভোটাররা। এছাড়া অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য সংরক্ষিত 2টি আসনের প্রতিনিধি মনোনয়ন দেবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে 4 জুন। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে বইছে লোকসভা নির্বাচনের হাওয়া। 7 ধাপের ভোট গ্রহণ পর্বে 5 বছরের জন্য পার্লামেন্টের নিম্নকক্ষের প্রতিনিধি নির্বাচন করবেন ভোটাররা। দেশটির নির্বাচন কমিশন জানায়, 19 এপ্রিল প্রথম ধাপে 21টি রাজ্যে 102টি আসনে ভোট গ্রহণ হবে। আর সবশেষ ধাপের ভোট গ্রহণ হবে 1 জুন। 44 দিন ধরে চলা নির্বাচনে ভোট দেবেন 96 কোটি 80 লাখ ভোটার। তাদের মধ্যে নতুন ভোটার 1,82,00,000। 10,50,000 পোলিং স্টেশনে নির্বাচনী কর্মী হিসেবে থাকবেন 1.5 কোটি মানুষ। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে 2,500-এর বেশি রাজনৈতিক দল।
তবে মূল লড়াই হবে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি এবং বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর দল কংগ্রেসের মধ্যে। সরকার গঠন করতে হলে কোনো দল বা জোটকে অন্তত 272টি আসনে জিততে হবে। এবার টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় যেতে লড়বেন মোদী। সবশেষ 2019 সালের লোকসভা নির্বাচনে 303 আসনে জয় পেয়েছিল বিজেপি। কংগ্রেস জিতেছিল মাত্র 52টিতে। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে নকশালের শীর্ষ নেতা সহ 29 জন মাওবাদী নিহত হয়েছে। 3 নিরাপত্তা কর্মী সহ আহত হয়েছে অন্তত 6 জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে রাজ্যটির কাঙ্কের জেলায় যৌথভাবে অভিযান চালায় বর্ডার সিকিউরিটি ফোর্স ও ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড। এ সময় দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। ঘটনাস্থলে নিহত হন নকশাল নেতা শঙ্কর রাও। ঘটনাস্থল থেকে বিপুল সংখ্যক অস্ত্র জব্দ করা হয়েছে। পবিত্র ওমরা পালনের ক্ষেত্রে ভিসা সংক্রান্ত নতুন আইন জারি করেছে সৌদি আরব। নতুন আইনে ভিসা অনুমোদনের দিন থেকে এর মেয়াদ থাকবে 3 মাস। এতদিন ভিসার মেয়াদ 3 মাস থাকলেও তা কার্যকর হতো ভিসা থাকা ব্যক্তি সৌদি আরবে প্রবেশের দিন থেকে। আসন্ন পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় নতুন এই আইন জারি করে। সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় বলেছে, ওমরা ভিসায় কেউ সৌদি আরবে গেলে শুধু ওমরা পালন ও অন্যান্য ধর্মীয় আচার পালন করা যাবে। ধর্মীয় কর্মকাণ্ডের বাইরে অন্য কোনো কাজ অথবা চাকরি করার কোনো সুযোগ থাকবে না। ভারী বৃষ্টিতে প্লাবিত সংযুক্ত আরব আমিরাতের অনেক এলাকা। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সহ তলিয়ে গেছে প্রধান সড়কগুলো। বিমানবন্দর প্লাবিত হওয়ায় ব্যাহত হয় ফ্লাইট চলাচল। বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দরের ফ্লাইট ব্যাহত হওয়ায় বিপাকে পড়েন অসংখ্য যাত্রী। প্লাবিত রাস্তায় উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ ও জরুরি উদ্ধার কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ 120 মিলিমিটার বৃষ্টির রেকর্ড হয়েছে সংযুক্ত আরব আমিরাতে, যা মরুভূমির দেশটিতে 1 বছরের সাধারণ গড়। বুধবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় 18 জনের মৃত্যু হয়েছে ওমানে। এর মধ্যে অন্তত 12 জন স্কুল শিক্ষার্থী রয়েছে। এখনও নিখোঁজ রয়েছে 2 জন। বাহরাইন, কাতার এবং সৌদি আরবেও হয়েছে বৃষ্টি। টি-20 থেকে অবসর নেওয়া তামিম মুশফিককে বিশ্বকাপে ফেরানোর পরিকল্পনা নেই। জাতীয় দল থেকে দূরে থাকা তামিম ওয়ানডে ও টেস্টে ফিরলে দলের জন্য ভালো হবে বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর টি-20 বিশ্বকাপে উচ্চাশা না রাখার অনুরোধ শান্তর। তামিম ইকবালকে কাছে পেয়েই বৈঠক করেছেন নাজমুল শান্ত। জানতে চেয়েছেন ভবিষ্যৎ পরিকল্পনা। গণমাধ্যমে খোলাসা করেননি আলোচনার বিষয়বস্তু। তবে তামিমের ফেরার অপেক্ষায় আছেন শান্ত। ওয়ানডে ও টেস্টে দেশসেরা ওপেনারের প্রত্যাবর্তনে ভারসাম্য বাড়বে দলের, আর বাংলাদেশ ক্রিকেটের জন্য হবে স্বস্তির। টি-20 যদিও রিটায়ার করেছে, যদি উনি ফিট থাকেন তাহলে তো যে কোনো ফরম্যাটে আসলেই আমরা খুশি হব। এটা আমার মনে হয়, আমি না, প্রত্যেকটা দেশের মানুষ, প্রত্যেকটা প্লেয়ারই খুশি হবে। সো এটা তো ইচ্ছা, এটা চাওয়া, বাট সবার আগে ওনার চাইতে হবে। দলের প্রয়োজনে মঈন আলী কিংবা বেন স্টোকসরা অবসর ভেঙে ফিরেছেন। টি-20 থেকে অবসর নেওয়া তামিম মুশফিককে নিয়ে বাংলাদেশের কোনো পরিকল্পনা আছে কি? লাস্ট বেশ কয়েকদিন ধরে তো তামিম ভাই একদম ডোমেস্টিকটা খেলছেন। ওনারও ফিটনেসের অনেক ইস্যু আছেন, যেটা নিয়ে ওনার সাথে আমরা আলাপও হয়েছে। সো এই মুহূর্তে এরকম চিন্তা করছি না, বাট ডেফিনেটলি মানে টিমের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো কাউকে কল করার জন্য প্রস্তুত। প্রত্যাশার পারদ চড়িয়ে অতীতে বিশ্বকাপে ভরাডুবি বাংলাদেশের নিয়মিত চিত্র। এবারে টি-20 বিশ্বকাপে সে পথে হাঁটতে চায় না টাইগাররা। আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যে এক্সপেকটেশনটা খুব একটা করার দরকার নেই। এক্সপেকটেশনটা মনের ভিতরেই থাক সবার। আপনিও জানেন বাংলাদেশ টিম কি চাই, আমরা প্লেয়াররাও জানি যে আমরা টিমটা কত দূর নিয়ে যেতে চাই। সবাই চাই যে আমরা অনেক বড় কিছু করি, বাট এটা নিয়ে যখন খুব বেশি মাতামাতি হয়, জিনিসটা আমার পার্সোনালি ভালো লাগে না। শ্রীলঙ্কা সিরিজের মতো জিম্বাবুয়ের বিপক্ষেও 5 টি-20তে ভালো উইকেট চান নাজমুল শান্ত। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ জাতীয় দলের নতুন স্পিন বোলিং কোচ পাকিস্তান কিংবদন্তি মুশতাক আহমেদ।
চুক্তি আসন্ন টি-20 বিশ্বকাপ পর্যন্ত। রঙ্গনা হেরাথের শূন্যস্থান পূরণ করল বিসিবি। এ মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন মুশতাক। লেগ স্পিনার মুশতাক বিশ্বসেরা ছিলেন, কোচিং ক্যারিয়ারও সমৃদ্ধ। পাকিস্তান জাতীয় দলের সঙ্গে বিভিন্ন সময়ে কাজ করেছেন। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দলের স্পিন কোচও ছিলেন মুশতাক। এছাড়া ইংলিশ কাউন্টি ক্লাব ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও কাজ করেছেন এই কিংবদন্তি। বাংলাদেশ স্পিন কোচের দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত মুশতাক। স্বল্প মেয়াদে নিজের অভিজ্ঞতা দিয়ে টাইগার স্পিনারদের উন্নতিতে কাজ করতে মুখিয়ে আছেন তিনি। উত্তরাঞ্চলে তীব্র তাপদাহে ঝরে পড়ছে আমের গুটি। বিভিন্ন ধরনের প্রতিষেধক ব্যবহার করেও ফল পাওয়া যাচ্ছে না। বাগানীরা বলছেন, এই অবস্থায় এবার আমের আকারও ছোট হওয়ার পাশাপাশি উৎপাদন লক্ষ্য পূরণ হবে না। তবে ফল গবেষকরা বলছেন, এমন আবহাওয়ায় গাছের বাড়তি পরিচর্যার কোনো বিকল্প নেই। গত বছর মে মাসে রাজশাহীর বাগান থেকে পাকা আম নামলেও এবার দেরিতে মুকুল আসায় আমও নামবে দেরিতে। তবে বিপত্তি শুরু হয়েছে প্রতিকূল আবহাওয়ার কারণে। গত কয়েকদিনে তীব্র তাপদাহে ঝরে পড়ছে আমের গুটি। বিভিন্ন ঔষধ ও পানি স্প্রে করেও টেকানো যাচ্ছে না। এতে দুশ্চিন্তায় পড়েছেন বাগানীরা। এমন একটা খরা আসছে যে যেই কয়টা গুটি ছিল তাও আস্তে 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 সব ঝরে যাচ্ছে। মুকুল এমনিতেই কম, এর জন্য যেভাবে যতভাবে মনে করেন কীটনাশক ব্যবহার করা বা সেচ দেওয়া, এইভাবে টিকানোর চেষ্টা করছি। আবহাওয়ার এই বৈরী আচরণে আমের আকার ছোট হওয়ার পাশাপাশি হবে না কাঙ্ক্ষিত উৎপাদন। এতে মৌসুমের শুরু থেকেই দাম চড়া থাকার শঙ্কা করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। যার কারণে মনে হচ্ছে যে আমের ফলনও কম হবে, আবার আপনার আমের সাইজও ছোট হবে। এবার আমের অফিয়ার হওয়ায় স্বাভাবিকভাবেই ফলনও কম হবে, আর তীব্র তাপদাহে ফলন ব্যাহত হবে বলছেন ফল গবেষকরা। আমটা সম্পূর্ণ আবহাওয়ার উপরে নির্ভরশীল। যেহেতু দীর্ঘ সময়, বিশেষ করে জানুয়ারি থেকেই জুলাই আগস্ট মাস পর্যন্ত আম গাছে থাকে, এই সময় যে কোনো সময়ে আমের কিন্তু ফলন আবহাওয়া দ্বারা প্রভাবিত হতে পারে। আর যে পরিমাণ আপনার ফলনের আশা করেছিলাম, আমার মনে হয় আশানুরূপ ফলন এই বছর হবে না। রাজশাহীতে এবার 19,602 হেক্টর জমি থেকে আমের উৎপাদন ধরা হয়েছে 2,60,164 টন। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এই ছিল বিরতিহীন সংবাদে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।